সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ফাহমিদুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে লাইভ শো নিয়ে আসলাম। আমাদের একটা লাইভ শো সিরিজ শুরু হলো, ভিডিও সিরিজ শুরু হলো আজকে থেকে। আহ, এই সিরিজের শিরোনাম এরকমই থাকবে, জুলাই জাগরণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজকে প্রথম পর্ব, আজকে আলোচনা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। আমি ভূমিকাটা পাঠ করতে পারি এভাবে: জুলাই জাগরণের কারণে 2024 সালের 5ই আগস্টের স্বৈরাচারী এক সরকারের পতন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক 2014 সাল থেকে প্রধানত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করে আসছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়ায় শিক্ষক নেটওয়ার্ককেও রাজনৈতিক ভূমিকা পালন করতে হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য শিক্ষকদের ভূমিকা কিরকম ছিল তার প্রামাণ্যকরণের বা ডকুমেন্টেশনের অংশ হিসেবে ধারাবাহিক ফেসবুক লাইভের আয়োজন করা হচ্ছে। এই লাইভ সিরিজের প্রথম পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ হচ্ছে। আলোচক হিসেবে উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন নেটওয়ার্ক সদস্য সেলিম রেজা নিউটন ও আল মামুন। আমরা বহু পুরনো আমাদের একটা নেটওয়ার্ক, এরপরে আমরা বৃহত্তর শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আছি। আমি 1999 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। সেখানে আমি আর মামুন একসঙ্গে জয়েন করি। নিউটন ভাই আগে থেকে সেখানে শিক্ষকতা করছিলেন। আমরা প্রায় 4 বছর একসঙ্গে প্রচুর কাজ করার চেষ্টা করেছি, একসঙ্গে ভাবার চেষ্টা করেছি। পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি। আমাদের যৌথতা যোগাযোগ এখনো অব্যাহত। তো ব্যক্তিগত আলাপ বাদ দিয়ে আমরা সরাসরি আজকের বিষয়ে চলে যাই। আমি শুরু করব মামুনকে দিয়ে। মামুন, কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলন, এই যে ব্যাপারটা ঘটে গেল বেশ দ্রুতই, যদিও কোটা সংস্কার আন্দোলন 2018 সালের একটি পর্ব ছিল এবং 2024 সালে আরেকটি পর্ব, কিন্তু এটা হঠাৎ করে স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিনিসটা কিভাবে ঘটে, মানে তুমি শিক্ষকের পার্সপেক্টিভ থেকে কিভাবে জিনিসটা দেখেছো, আমাদের যদি একটু সংক্ষেপে ব্যাপারগুলো বর্ণনা করো। যেটা হলো যে রাজশাহী থেকে আমরা যেভাবে দেখেছি, মানে আমি ব্যক্তিগতভাবেও যেভাবে দেখেছি, যে কোটা সংস্কারের আন্দোলন যখন শুরু হচ্ছে ওই একই সময় কিন্তু অনেকগুলো ব্যাপার ছিল। জাতীয় নির্বাচন, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, অনেক কিছুই একসাথে কাছাকাছি সময়ে ঘটতে শুরু করেছিল। ফলে ওইটা এমন একটা 2018 সময় ছিল যে যে কোনো জায়গায় শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য দাঁড়াচ্ছে মানে সে হচ্ছে এন্টি লিবারেশন ওয়ার, এবং তাদেরকে শায়েস্তা করতে হবে শারীরিকভাবে। এবং শারীরিকভাবে শায়েস্তা করার একটা খুবই কুৎসিততম দৃষ্টান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল। একটা ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পায়ের সবগুলো ভেঙে দেওয়া হয়েছে, এবং সেই যে ছাত্রলীগের ছেলেটা ভেঙেছিল তাকে বলা হচ্ছিল হাতুড়ি মামা। এবং 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 দেখা গেল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন রকমের সহযোগিতা করেনি। ওই ছেলেকে মেডিকেলে ভর্তি করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট দেয়নি। মানে এতটাই ভয়াবহ যে মেডিকেল ট্রিটমেন্ট দেয়নি, এবং মেডিকেল থেকে তাকে সরিয়ে আবার প্রাইভেট মেডিকেলে নেওয়া হয়েছে, তারাও ট্রিটমেন্ট দিতে ভয় পাচ্ছে, এবং ছেলেটার পা পচে যাচ্ছে। এবং এর আগেও তারা মার খাচ্ছিল, আমরা দেখেছি যে ক্যাম্পাসে কয়েকবার করে মার খেয়েছে। এই সময় আমার কাছে মনে হলো যে এটা আসলে একটা ওভারঅল প্রজেক্টের অংশ, এবং এবং কোটা সংস্কারকে থামানো শুধুমাত্র ব্যাপার না, ব্যাপারটা হলো যে সরকার যে কোনো রকমের ডিসেন্টকেই থামাতে চায়। তো তখন আমরা সক্রিয় হলাম, নিটন ভাই ছিলেন, এবং আমরা আরো 14 জন 15 জন মেম্বার ছিলাম আমাদের নেটওয়ার্কে। তো আমরা সবাই মিলে ওখানে কিন্তু একটা স্টেটমেন্ট ডেভেলপ করলাম, একটা বিবৃতি দিলাম, এবং সেই ছেলের ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম। এবং সেই সময় থেকে আমার মনে আছে যে তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রশ্ন এবং অন্যান্য নানা প্রশ্ন, জাতীয় অনেক প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে, এই সকল কিছুর সাথে আমরা ক্রমাগতভাবে যুক্ত হতে থাকলাম। এবং প্রতিটা বারেই আমরা বিশ্ববিদ্যালয় অথরিটিকে সতর্ক করতে থাকলাম যে দেখেন, আপনারা যেভাবে চালাচ্ছেন, যেভাবে হলগুলোতে টর্চার সেল চলছে, যেভাবে ছাত্রলীগ ইন্টিমিডেট করছে ছেলে মেয়েদেরকে, এগুলো অন্যায়। প্রশাসন যেভাবে চলছে, প্রশাসন যেভাবে দাপট দেখাচ্ছে, এগুলো অন্যায়, এগুলো থামানো উচিত। এগুলো তারা তখন শুনতে চায়নি, এবং ফলে ক্রমাগতই আমাদেরকে বারবার করে রাস্তায় দাঁড়াতে হয়েছে, কিংবা স্টেটমেন্ট রেডি করতে হয়েছে, কথা বলতে হয়েছে। এবং আমরা খুব বেশি মানুষ সেখানে ছিলাম না, কখনোই নেটওয়ার্কে বেশি মানুষ ছিল না। আমরা 14-15 জন মতো লোক ছিলাম সবসময় এখানে, এবং এখনো তারা আছি। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং রাষ্ট্রের সংস্কার আমাদের মনে হয় আমাদের একটা সর্বসম্মত ঐক্যমত্য আছে আমাদের রাজশাহীর চ্যাপ্টারে, যারা আমরা
নানাভাবে সক্রিয় থাকে তাদের সবার মধ্যে। এবং সেটা কালমিনেশন ঘটেছে এবারের বোধহয় সবচেয়ে চূড়ান্তভাবে কালমিনেশন ঘটেছে যে আমরা নির্বিশেষে এখানে দাঁড়িয়েছি এবং আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা নিয়ে দাঁড়িয়েছিলাম, যে ব্যানার দখল বেদখল নানা কিছু হয়েছে, চাইবো যে 31 তারিখে, জুলাইয়ের 31 তারিখে দেখা যায় যে আপনারা সাদা পোশাকের পুলিশের কাছ থেকে ছাত্রদের উদ্ধার করার চেষ্টা করছেন, তারা চ্যাংদোলা করে ছাত্রদের নিয়ে যাচ্ছে। এরও আগে দেখা গেছে যে থানায় বেশ কয়েক ঘন্টা রাত জেগে থাকতে হয়েছে ছাত্রদের উদ্ধার করে তবে ঘরে ফিরেছেন। এই ঘটনাগুলো এই এই 2024-এর আন্দোলনের সময়কার। তো এটা একটু ডিটেল বলবেন, মানে ওই দিনের ওই ভিডিওটা দেখে আমরা খুবই অবাক হয়েছি যে তারা তাদের সঙ্গে, পুলিশের সঙ্গে একটা লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন যে কিছুতেই তাদেরকে এই সম্পদকে আপনারা হাতছাড়া করতে চান না, আর ওরা সম্পদ ছিনিয়ে নেবেই, এরকম একটা ব্যাটল গ্রাউন্ড দেখেছি। অনেকক্ষণ ধরে ভিডিওটা আমরা দেখেছি। একটু সেই অভিজ্ঞতাটা একটু বলবেন নিটন ভাই? আগের দিন তো আমরা মতিহার থানায় ছিলাম সেই দুপুর থেকে মাঝরাত পর্যন্ত। দুপুর তিনটা থেকে আরম্ভ করে একদম রাত 12টা 12:30 একটা দেড়টা বেজে গেল। 30শে জুলাই, অনেক রাত, হ্যাঁ, আগের রাতে। তো পরের দিনই আমাদের এখানে আমাদের শিক্ষক নেটওয়ার্কের দাঁড়ানোর কথা প্রোগ্রাম ছিল। তা ওখানে আমি গিয়ে পৌঁছানোর সাথে সাথেই রানা আমাকে, আমাদের সহকর্মী কাজী মামুন হায়দার, আমাদের বন্ধু, হ্যাঁ, আমাদের নেটওয়ার্কে, রানা আমাকে এগিয়ে এসে বললো যে স্যার এখানে তো প্রচুর সাদা পোশাকের লোকজন, এরা কারা? আমার হয়েছে কি, আমার চোখে দেখতে সমস্যা হয়, আমি দূর থেকে তাকিয়ে লিচু গাছের নিচে লোকজন দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এদের চোখ মুখ এবং ভাব, মানে আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না, চোখের জন্য দূরের জিনিস আমি দেখতে পাই না। তো আমাদের র্যালি শুরু হলো, বৃষ্টি শুরু হলো, বৃষ্টির মধ্যেই আমরা ক্যাম্পাসে মোটামুটি র্যালিটা প্রদক্ষিণ করে আসলাম। আমাদের ধারণা ছিল না যে আমাদের সঙ্গে ছাত্রছাত্রীরা থাকবে। ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন একদম অল্প বয়সী, এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীও না। তো আমরা ঘুরে এসে দাঁড়াতে না দাঁড়াতেই মামুন তখনও কথা বলছে, বক্তৃতা করছেন ইয়েতে, বুদ্ধিজীবী মঞ্চে দাঁড়িয়ে, আমিও ওর পাশে দাঁড়ানো, অন্যরা। তা সামনে থেকে ছেলে মেয়েরা আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, যে ছেলে মেয়েরা আমাদের র্যালিতে ছিল। তো আমি নেমে আসলাম যে ওরা কি বলছে, ওদেরকে অস্থির লাগছে। তো ওরা বলছে যে আমরা এখান থেকে, আমরা কাজলা গেট দিয়ে বের হলেই আমাদেরকে তুলে নিয়ে যাবে, তো আপনারা আমাদেরকে গেট পর্যন্ত পৌঁছে দেন। তো আমি তখন প্রক্টরকে ডাকার চেষ্টা করছি ফোনে, দুজনকে বললাম যে প্রক্টরকে একটু খবর দাও, উনি আসুক, আমরা ছেলেমেয়েরা যেন নিরাপত্তা পায়। ছেলেমেয়েদেরকেও বলছি যে আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা দেখি কি করা যায়। এই কথাবার্তা বক্তৃতা তখনও মনে হয় শেষ হয়নি, কথাবার্তা হতে হতেই দেখি যে একজনকে একেবারে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে ওই সাদা পোশাকের ওই লোকজন। তো তখন আর কোন রকম কথা বলার সুযোগ থাকলো না, একেবারে দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়াতে হলো। তো তখন আমরা নিজেরা পরামর্শ করার সুযোগ পাইনি, আমরা সবাই তখন সশরীরে এদেরকে আটকানোর চেষ্টা করছি যে না, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের উঠান থেকে নিয়ে যাওয়া যাবে না, এটা ক্যাম্পাসের আঙিনা, এটা আমাদের বাসার উঠানের মতো, এখানে আমরা এটা করতে দেব না। বাইরে কি হবে না হবে সেগুলো বাইরের কথা, কিন্তু ক্যাম্পাসের ভিতরে আমরা এটা হতে দেব না। আমরা এটাই সবাই মিলে আমরা তখন নামি এবং ওদের কাছ থেকে রীতিমতো শারীরিক কুস্তাকুস্তি করে ছেলে মেয়েদেরকে মানে প্রায় সবাইকে আমরা উদ্ধার করতে পারি এবং গেট পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে আসি ছেলে মেয়েদেরকে, এবং ওখানে বিভিন্ন বাহনে, রিক্সায়, অটোতে আমরা তুলে দিয়ে আসি সবকিছু। এই তো, এটা আসলে একটা মানে খুবই অনুপ্রেরণাদায়ী একটা ব্যাপার ছিল। আপনারা, আমাদের শিক্ষকদের তো ওই ট্রেনিং নাই বা বয়সও হয়েছে, আর ওদিকে সব সন্ডা কিসিমের সাদা পোশাকের লোকজন অস্ত্র হাতে লিকলিকে শিক্ষার্থীদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা যতবার দেখি আমার খুবই অবাক লাগে যে এরকম ঘটনাও ঘটেছে আর কি। তো ধন্যবাদ নিটন ভাই এই বর্ণনাটার জন্য। এমনিতে নিটন ভাই বলবেন যে অন্যান্য সাধারণ শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে তো বটেই, শিক্ষকদের মধ্যে এই যখন ঘটনাগুলো ঘটছিল
ধরা যাক 14ই জুলাইয়ের পর থেকে যখন আন্দোলনটা বেগবান হলো, তখন সাধারণ শিক্ষকদের মধ্যে মনোভাব কি পরিবর্তন দেখতে পেয়েছিলেন? শুরু হয়েছিল অলরেডি, নাকি তারা তখনও অপেক্ষা করছিলেন কি হয় দেখার জন্য? আসলে সাধারণ শিক্ষক বলে তুমি তো জানো তেমন কেউ নাই এখানে। এখানে যারা আছে আমরা আছি, এখানে বিএনপি বা জামায়াতের সমর্থক শিক্ষকেরা আছেন, দুই একজন অন্যান্য মানে আওয়ামী শেখ হাসিনার যে বাম জোট শিক্ষকদের মধ্যে, ও মানে আওয়ামী বাম জোট, ওখানে মানে মহাজোট, ওখানে দু একজন অন্যান্য টিচাররা হয়তো যারা এককালে বাম করতেন কি করতেন না তারা আছেন আওয়ামী লীগের। ওরা সাধারণ শিক্ষক বলে তেমন ছিল না। আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু তখনও ভেবেই যাচ্ছিল যে এগুলো মারধর করলে ঠান্ডা হয়ে যাবে। ক্যাম্পাসের ভিতরে যেভাবে আমাদের এই প্রোগ্রামটার ভিতরে পুলিশ নেমে গেল, সাদা পোশাকের পুলিশ কিনা আমি আসলে এখনো জানি না। আমি ওই দিন এটাই বলছিলাম যে এরা কারা, এরা এরা আপনি বলছিলেন যে এরা তো কিছু বলেও না, এরা কিছু বলে না, মুখে কোনো কথা বলে না। একেবারে। এবং ওখানে আমরা যে কি বিশ্রী একটা অবস্থার মধ্যে আমাদেরকে ফেলেছে ওই দিন হাসিনার এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো, যে পরে ভিডিও দেখে আমি কিন্তু মানে আন্দাজ পেয়েছি যে আমরা কি করছিলাম। একটা অদ্ভুত পরাবাস্তব একটা পরিস্থিতির মধ্যে ওখানে কি করছি, মানে একে ডান দিক থেকে একজনকে টানছে, বাঁয়ে একজনকে টানছে, সামনে হঠাৎ করে একজনকে টানছে, কাজী মামুন হায়দার দৌড় দিয়ে আরেকজনকে উদ্ধার করছে, আপনাকে হঠাৎ করে ক্যামেরার মধ্যে ঢুকে পড়লেন আপনি, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইদিন ভাগ্যিস এই সাংবাদিকেরা অনেকে ছিলেন, যে কারণে সবকিছু আমরা পরে দেখতে পেয়েছি। এছাড়া দেশের মানুষ বুঝতেনই না যে আমাদের ওখানে কি হচ্ছে আসলে। ফলে সাধারণ শিক্ষক বলে কেউ ছিল না। আওয়ামী লীগের লোকেরা, এরা সবাই আওয়ামী লীগেরই লোক। হ্যাঁ, এরা অপেক্ষাই করছিল যে মনে হয় সব ঠিক হয়ে যাবে, আপা সব ম্যানেজ করে ফেলবেন, আপা সব ম্যানেজ করে ফেলবে। হ্যাঁ, আচ্ছা। আবার আমার একটা ব্যাখ্যা আছে এখানে, ব্যাখ্যাটা দিয়ে ফেলি। আমার কাছে মনে হয়েছিল যে মানে আওয়ামীপন্থী শিক্ষকরা যেটা বলতে চাচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ে তো কোনো ভয়েস নাই, একমাত্র স্ট্রং ভয়েস আমরা দেখতে পাচ্ছি লম্বা সময় ধরে, এবং এখনো গ্রহণযোগ্য ভয়েস হচ্ছে নেটওয়ার্কের ভয়েস। তো ফলে আমার কাছে যেটা মনে হয়েছিল যে নেটওয়ার্ক, এখানে ওরা বারবার এটা ইনসিস্ট করছিল যে নেটওয়ার্কের প্রোগ্রামে যেন অন্যরা না আসে, তা আমরা সেটা আনতে দেইনি। কিন্তু আমার যেটা মনে হচ্ছিল যে এইখানে একটা কিছু এমন কিছু ঘটানো হবে যে নেটওয়ার্ক যে আসলে মুভমেন্টকে রক্ষা করতে পারে না, নেটওয়ার্ক যেন খুবই দুর্বল একটা এন্টিটি, এইটা প্রমাণ করার একটা কৌশল ছিল ওটা আমার কাছে মনে হয়। কারণ আমরা দেখেছি ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা, এরা যখন পুলিশ এসেছে এরা তখন প্রশাসন ভবনের ভিতরে গিয়ে বসে চা খাচ্ছে, তারা ছিল না কিন্তু। ফলে অ্যাটাকটা ঘটেছে এমন একটা সময় যখন আমরা ছাড়া কেউ নাই এবং ওই স্টুডেন্ট গুলো আছে, মানে ওই দিন নেটওয়ার্কেরই প্রতিবাদ সমাবেশ ছিল, তাই না? ওখানেই হামলা হয়েছে। এবং নেটওয়ার্ক যে আসলে ভালনারেবল একটা টিম, এটা প্রমাণ করা ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু হয়ে গেছে উল্টোটা, যে নেটওয়ার্কই বরং সবকিছু কন্ট্রোল করতে পেরেছে। এবং আমরা তারপরেও আর একটু ঘটনা আছে যেটা নিটন ভাই বলেননি, আমরা ছাত্রদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে আমরা কিন্তু সরাসরি আবার ভাইস চ্যান্সেলর অফিসে গিয়েছি, এবং তখন নিটন ভাই এবং অপু ভাই, যে আমাদের আলীরেজা অপু ভাই যিনি ম্যানেজমেন্টের প্রফেসর, সরাসরি প্রশ্ন করেছেন, আপনার ভাইস চ্যান্সেলর আপনার অনুমতি ছাড়া কিভাবে এরা আসলো এখানে? আপনি জানেন না বলছেন, কোন এখতিয়ারে বলছেন জানেন না? আপনার ক্যাম্পাসে একটা বাহিনী ঢুকে দাঁড়িয়ে ছেলেদেরকে ধরছে, বা আপনি জানেন না, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে? এই উত্তরটা তাদের কাছে ছিল না। তাহলে মানে ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি। বোঝা গেছে। ওরা আসলে একটা পরিকল্পনা করে করেছে, মামুন ঠিকই বলেছেন। ওরা পরিকল্পনা করে করেছে, এবং আমরা ওদের ছেলে মেয়েদেরকে নিরাপদে বের করে দেওয়ার পরে ওখানে কাজলা গেটেই আমাদের প্রথম আসে যে ভাইস চ্যান্সেলরকে আমাদের চ্যালেঞ্জ করা উচিত যে কোথায় কি ঘটবে না ঘটবে, এটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা অতখানি যদি দেখতে নাও পারি, ক্যাম্পাসের ভিতরে আমরা এগুলো করতে দেবো না। ক্যাম্পাসে একটা 111-এ আমরা 111-কে চ্যালেঞ্জ করে এই ক্যাম্পাসের স্বাধীনতা আমরা রক্ষা করার চেষ্টা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, মামুন, আমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যরা, আরো অন্য সহকর্মীরা। আমরা এই কারণে জেল খেটেছি যে আমরা ইউনিভার্সিটির একাডেমিক ফ্রিডমকে আমরা নষ্ট হতে দেবো না পুলিশের হাতে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা হতে দেবো না, অ্যাটলিস্ট আমাদের আঙিনায় আমরা হতে দেবো না। ফলে সেই চ্যালেঞ্জটাই আমরা করতে যাই। মামুন ঠিকই বলেছে। এখানে একটা পয়েন্ট যোগ করি, মানে যেহেতু এটা নেটওয়ার্কের অ্যাক্টিভিটিজের ডকুমেন্টেশন হচ্ছে, সেই যে 111-এর সময় আপনারা যে মিছিলে গেলেন, এখানে মোটামুটি 6 জন শিক্ষক ছিল মনে হয়। তারপরে যখন পরিবর্তিত সরকার এলো 2009-এর,
তখন দেখা গেল যে আপনাদের আশপাশে সবাই নানান জায়গায় প্রভিসি ভিসি হয়েছেন, ইমুক হয়েছেন, তমুক হয়েছেন, আপনারা বাদ। এরপরে আবার নতুন করে আমরা যা দেখছি সেখানে আপনারা আবারও বাদ। মানে হলো যে প্রতিবাদ এবং প্রশাসনকে ক্রিটিসিজমের যে ভূমিকা আপনারা ছিলেন, সেটা রাজশাহী কেন্দ্রিক যদি আমরা এখন আলোচনাটা করি, সেটা এখনো আছেন, এটা নতুন কিছু না। এবং এটা মনে হয় ভালোই যে আপনারা প্রশাসনের পদ আসীন করে গা মাখিয়ে, মানে রং মাখিয়ে জিনিসটাকে নষ্ট হতে দেননি, বা এখনো সলিড একটা ভূমিকা রাখার জন্য সবাই ওপেন আছি আমরা, তাই না? সেই আচ্ছা, আমি এবার মামুনের কাছে যে নেক্সট প্রশ্নটা ছিল সেটা হলো, মামুন, রাবিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক কর্মকাণ্ড সম্পর্কে একটু আমাদের যদি আরেকটু বলো। বিশেষ করে আমি জানতে চাই যে ওই যে তুমি অলরেডি বলেছো যে 10-12 জনের মতো শিক্ষক, আমরা জানতে চাই তারা কারা, মানে আমি ডকুমেন্টেশনের স্বার্থে বলছি, এবং আমাদের দর্শকরা যদি যেমন আমাদের বিভাগেই আমরা আছি মানে 4 জন প্রায় মানে সবসময় সক্রিয় থাকি। নিটন ভাই থাকেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, গণযোগাযোগ সাংবাদিক বিভাগে। যে নিটন ভাই সবসময় ফিজিক্যালি সক্রিয় না থাকলেও মেন্টালি সাথে থাকেন, সেটা আমি বুঝতে পারি, জরুরি পরিস্থিতিতে আসেন। কাজী মামুন হায়দার সক্রিয় থাকে, শাতিল সিরাজ সক্রিয় থাকে। ড্রামাটিক্সের যেমন দুজন সবসময় আমরা পাই, একজন হলো হাবিব জাকারিয়া উল্লাস, আর একজন কাজী সুস্মিন আফসানাকে। তারপর ফোকলোরের সুস্মিতা চক্রবর্তীকে আমরা পাই অধিকাংশ সময়, বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবশ্যই। বাংলা ডিপার্টমেন্টের শফিক রেজাকে পাই। যেমন আমাদের ইংরেজি বিভাগের মামুন ভাইকে একটা সময় আমরা পেতাম, পরে উনি যখন প্রগতিশীল দলের কনভেনার হলেন তখন থেকে আর পাই না। তো এরকম, এবং বিচ্ছিন্নভাবে যেমন ফোকলোরের আরেকজনকে পেতাম আমরা। এবার কনক হচ্ছে এবার ছাত্র প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে, আমিরুল ইসলাম কনক। তো এ বাদেও আপনার নৃবিজ্ঞানের রবিউল কি আসতেন মাঝে মাঝে? রবিউল সরাসরি আসে না, কিন্তু আমাদের সাথে মানসিকভাবে থাকেন। আর বখতিয়ার যতদিন ক্যাম্পাসে ছিল, বখতিয়ার সবসময় সাথে ছিল, এখনো আছে সাথে। মানে আবার ক্যাম্পাসে ফেরত আসলে ওকে আমরা পাবো। এবং এরকম আরো পাশাকে পেয়েছি, এর আগে যেমন আইআর এর গৌতমকে পেয়েছি। এরকম আরো অনেকেই আছে, যেটা আমার সবগুলো নাম এখন মনেও পড়ে না। বিভিন্ন সময় এসেছেন আর কি, বিভিন্ন সময় এসেছে এবং গেছে, আবার ভবিষ্যতেও আসবে, মানে কজগুলো মাথায় রেখে, এটা মনে হয়। আচ্ছা আচ্ছা, নিটন ভাই, এবার ফরিদকেও পেলাম ইকোনমিক্সে, ফরিদকে পেলাম আমরা, ইকোনমিক্সের প্রফেসর ফরিদ। ও বেশ কয়েকটা ইভেন্টে আমাদের সাথে সক্রিয়ভাবে থেকেছে, এইরকম আর কি। আচ্ছা, নিউটন ভাই, এবার মিছিলে আমাদের অন্য সহকর্মীরাও ছিলেন। এবার মিছিলে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির আরো একজন নারী শিক্ষক আমাদের সঙ্গে ছিলেন। অ্যাকচুয়ালি এখানে আমরা আরো কয়েকজন আশেপাশে দিয়ে আছি, আমরা প্রয়োজনের সময় সবাইকেই পেয়েছি আমাদের। প্রয়োজনের সময় আমরা শেষের দিকে তো আসলে মানে অনেকেই মানে সব দ্বিধা ঝেড়ে যুক্ত হয়েছেন, কারণ হত্যাকাণ্ড এমন জায়গায় গিয়েছিল যে মানুষের বিবেকের অবশিষ্ট যা কিছু থাকে সেটা তো নাড়া দেয়ই। আসলে 2014 সালের ছবি। নিউটন ভাইকে দেখা যাচ্ছে, মামুন তখন ভারতে ছিলেন একটা স্টাডির জন্য, আমিও আছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর। কাজী মামুন হায়দারকে দেখা যাচ্ছে, থাকার কথা, বাদল থাকার কথা, আমি চোখে কম দেখি। বাদলকে পেছনে দাঁড়ানো আছে দেখা যাচ্ছে। এখানে আজম, সুমন, সুস্মিতা, তানজিম, মির্জা তাসলিমা আপা আছেন, নিত্রা আছেন, মাহমুদুল সুমন, ফাতেমা সুলতানা শুভ্রা, সুস্মিতা, মেহের নিগার, খোরশেদ আলম, এরকম কয়েকজন আছেন। এই ছবিটা আমি দর্শকের জন্য এই জন্য শেয়ার করলাম। এটা হলো আসলে নেটওয়ার্কের শুরু। এবং ইন্টারেস্টিংলি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে যুক্ত হলাম কয়েকজন, 18 জনের মতো সেদিন উপস্থিত ছিলেন 2014 সালের কোন এক সময়। কিন্তু এর শুরুটা আসলে, এর ব্যাকগ্রাউন্ডটা, প্রেক্ষাপটটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনার নিউটন ভাই মনে আছে ওই বিষয়টা? হ্যাঁ ফাহমিদ, মনে আছে। আমরা একটু বলবেন, ওই যে ফেব্রুয়ারির 5 তারিখে মনে হয় একটা সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলন ছিল
করছি। রাজশাহীতে বলতে গেলে হুট করেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে সান্ধ্য কোর্স গুলো চালু করার সিদ্ধান্ত নেন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তো ছাত্রদের দিক থেকে এটার বিরুদ্ধে অবস্থান ছিল এবং তারা হাজারে হাজারে নেমে আসে ক্যাম্পাসের রাস্তায়। এবং এখানে আসলে 14 সালের আরো আগে থেকেও আমি এখানে 94 সালে জয়েন করেছি, তাই না? তারপরে তো তোমরা 4-5 বছরের মধ্যে তোমাকে পেলাম, মামুনকে পেলাম, পরে আরো অন্যদেরকে পেলাম, রানাকে পেলাম, শুভকে পেলাম। আমরা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সবসময় ছাত্রদের পাশে থেকেছি। নানান ধরনের প্রসঙ্গ এসেছে, ছাত্রদের আন্দোলনে, ছাত্রীদের আন্দোলনে, ছাত্রী হলে বিভিন্ন সময় বহিরাগত ঢুকেছে, ভূত দেখা গেছে। হ্যাঁ, এগুলো নিয়ে বিভিন্ন আন্দোলনে আমরা ছিলাম। ক্যাম্পাসে বিডিআর ঢুকেছে, পুলিশ ঢুকেছে, মারপিট করেছে, এগুলো ঘটেছে বিভিন্ন সময়। আমরা বরাবরই ছাত্রদের সঙ্গে ছিলাম। এবারও এই 14 সালেও যখন সান্ধ্য কোর্সের ওগুলো আসে, তখন আমরা এই বাণিজ্যিক সান্ধ্য কোর্সের বিরুদ্ধে আমরা শিক্ষকেরা, আমরা মামুন, আমরা অন্যরা, বাদল, সুস্মিতা, আমরা সবাই দাঁড়িয়ে এই নেটওয়ার্কের আমরা সবাই দাঁড়াই এবং বিশাল আন্দোলন সেখানে হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে এবং তারও আগে আরো একটু যদি বলি, তাহলে বিশেষ করে ওই যে 2007 সাল 8 সালের যে 111-কে আমাদের চ্যালেঞ্জ করা, তারপরে কয়েকটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ভাইস চ্যান্সেলরের শাসন আমল গেছে, যেখানে ওই 7-8 সালে আমাদের সঙ্গে মিছিলে কারা ছিল না ছিল, তুমি যেটা একটু আগে বললা, তাদেরকে দেখে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালানো হয়েছে 2-3টা রেজিম। তো প্রথম যে রেজিমটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন সোভান সাহেব এবং তার প্রক্টর এবং অন্যান্যরা, তারা এই 111-এর পরে, 111 তখনও জারি আছে, তারা ক্যাম্পাসে 15 দফা একটা ছেলে মেয়েদের উপরে নিষেধাজ্ঞা জারি করে, যে তারা গান গাইতে পারবে না, এতটার পরে ক্যাম্পাসে থাকতে পারবে না, হাঁটতে পারবে না, হলে ঢুকলে পারে বের হয়ে টয়লেটে যেতে পারবে না রাত 10টার পরে, ছেলেদের মেয়েদের হলে মিলে 15 দফা ওরা জারি করে। এই 15 দফাকে আমাদের যে ছেলে মেয়েরা 111-এর সময় আমাদেরকে জেল থেকে বের করে আনার জন্য আন্দোলনে নেমেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কর্তৃত্ব বিরোধী শিক্ষার্থী বৃন্দ, এরা কিন্তু লাগাতার এখানে আন্দোলন চালায়। এবং এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যে এই প্রথম কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব বিরোধী শিক্ষার্থী বৃন্দ নামে একটা সরাসরি ছাত্র আন্দোলনের ব্যানার দাঁড়ায়। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবং এরা এদের কথাটা কেন বলছি, 111 আমাদের চ্যালেঞ্জকে কেন্দ্র করে তখনই এই ব্যানারটা তৈরি। হ্যাঁ, আমরা যখন মৌন মিছিলে যাই, আমরা চ্যালেঞ্জ করে যেদিন মিছিল করি, আমরা সেই মিছিলের দিনও কিন্তু এই ছেলে মেয়েরাই আমাদের সঙ্গে মিছিলে ছিলেন। মিছিলের আয়োজন, ব্যানার, এগুলো এরা যুক্ত ছিলেন। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কম বেশি হয়েছে এগুলো, আমরা ছেলেমেয়েরা এবং আমরা একই সঙ্গে কিন্তু, মানে আমাদের এই আজকের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, তার আগে পাবলিক ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্ক, তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিচার্স নেটওয়ার্ক। হ্যাঁ, এগুলো আমাদের সবসময় শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের কাজগুলো এগিয়েছে। আমরা কখনো সেমিনার করেছি, ছেলেমেয়েরা থেকেছেন, ছেলেমেয়েরা তাদের প্রোগ্রাম করেছেন, আমরা যুক্ত হয়েছি, এগুলো ছিল। ফলে এই 14 সালে এসেও ওই কমার্শিয়াল সান্ধ্য কোর্সের বিপরীতে ছেলেমেয়েরা এবং আমরা একসঙ্গেই নামি। এবং তারই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাধীন শিক্ষক নেটওয়ার্ক আমরা তৈরি করি স্বতঃস্ফূর্ত ভাবে, এবং তারই রেশ ধরে তুমি যেমন আমরা যারা কানেক্টেড ছিলাম, তুমি, বাদল, যারা তোমরা ঢাকায় কানেকশন গুলো তৈরি, তুমি যখন চলে গেছো ঢাকায়, এবং এখান থেকে অন্যরাও ঢাকায় গেছে, আমাদের যোগাযোগ গুলো, ঢাকার আছে যোগাযোগ গুলো আমাদের ছিল। ঢাকায় মামুন, আমি যখন পড়াশোনা করেছি, তুমি পড়াশোনা করেছো, আমাদের যে অন্যান্য ঢাকা ইউনিভার্সিটির বন্ধুরা যারা পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়েছেন, তাদেরকে আমরা আমাদের যোগাযোগ গুলো ন্যাচারালি একটা নেটওয়ার্ক হিসেবে ছিল। আমার মতো, হ্যাঁ, তুষার, রাইট, তুষার এখানে ছিল, তুষার ওখানে গেছে। ন্যাচারালি রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই শিক্ষকদের, একসময় আমরা ছাত্র ছিলাম, একসময় আমরা শিক্ষক হয়েছি, কখন তোমরা এখানে শিক্ষকতা করেছো, আমরা ওখানে পড়েছি, পরে এখানে শিক্ষকতা, আমাদের একটা ন্যাচারাল সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু ছিল। এই সোশ্যাল ন্যাচারাল নেটওয়ার্কটাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ন্যাশনালি একটা নেটওয়ার্ক দাঁড় করানোর ক্ষেত্রে সহজেই পেরেছি। এবং নেটওয়ার্কের আইডিয়াটা, এটা আমরা রাজশাহী থেকে
এক্স্যাক্টলি। এইজন্যই সংগ্রহ রাজশাহী করতে পারি। বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম শোটা হচ্ছে এবং নেটওয়ার্ক টার্মটা আসলে ওখান থেকে হ্যাঁ, আমরা নিয়েছি। আমরা এখানে মানুষ নেটওয়ার্ক করতাম, মানুষ আমরা নেটওয়ার্ক, এখানে হ্যাঁ, অন্য নেটওয়ার্ক ছিল অন্য আগে। আরো নানান ভাবে, হ্যাঁ আমরা মানুষ তুমি পত্রিকাও মানুষ তুমি হ্যাঁ নেটওয়ার্ক। মানুষ নেটওয়ার্ক, মানুষ পত্রিকায় ফাহামিদ, মামুন, আমি, আমরা আমাদের আরো বন্ধুদেরকে, সুমন তখন জাহাঙ্গীরনগরের, সুমন এখানকার টিচার। ফলে এই যে ন্যাশনাল, এই যে পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক, তার একটা ব্যাকগ্রাউন্ড একেবারে সশরীরে ব্রিডিং বিভিন্ন গ্রাউন্ড। বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ ব্রিডিং গ্রাউন্ড, মানে পরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, পরে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, তারা তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার, এবং আমরা সবাই মিলে কিন্তু একটা এখানে ব্রিডিং তৈরি আমাদের হয়েছে, যে আমরা ন্যাশনালি একটা টিম দাঁড়াতে পেরেছি এবং বিভিন্ন কাজ করেছি। 2001-2 সাল থেকে শুরু হয়েছে। একদম, হ্যাঁ হ্যাঁ, আমি 2001-2, হ্যাঁ আমরা এককমস জার্নাল করেছি একসাথে। হ্যাঁ, সেখানেও আমরা একটা সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার ভাবছিলাম, এই সমস্ত নাম ছিল। আমরা পর এককমস জার্নাল যেতে না যেতেই আমরা মানুষ পত্রিকা শুরু করি, এবং তোমরা যোগাযোগ পত্রিকা ঢাকা থেকে শুরু করেছিলে, সেটা রাজশাহীতে এসে তোমরা কন্টিনিউ করলে। হ্যাঁ, ফলে আমাদের নানা মুখে নানান রকম ভাবে আমরা কিন্তু একটা ন্যাশনাল টিচার্স নেটওয়ার্ক প্র্যাকটিক্যালি রাজশাহীতে চালু করে যেতে পেরেছিলাম। এবং একাডেমিক ফ্রিডম নিয়ে আমরা, হ্যাঁ, এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছি, আমরা নানান প্রেস কনফারেন্স করেছি। আমরা যখন ইন্ডিপেন্ডেন্স টিচার্স নেটওয়ার্ক করলাম 14 সালে, মনে আছে, ওখানে মামুন, ওখানে আমি তখন এখানে ছিল না, আমরা 14-15 জন 16 জন নিয়ে আমরা এখানে 123-এ গণযোগাযোগের 123-এ আমরা প্রেস কনফারেন্স করলাম। প্রেস কনফারেন্সের গোটা আলোচনা রেকর্ড হলো। আমরা তার আগে অন্ধকার বাতিঘর নামে এখানে সেমিনার করেছি 2-2.5 ঘন্টা। এই সোহান সাহেবের ভিসির প্রক্টোরিয়াল টিম পাল, একেবারে তারা পাল ধরে সেখানে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। তার আগে আমরা এখানে আরো অন্যান্য সেমিনার করেছি মানুষ নেটওয়ার্কের নামে, ছেলেমেয়েরা ছিলেন, আমরা সবাই ছিলাম। এইসবেরই ধারাবাহিকতায় এই স্বাধীন শিক্ষক নেটওয়ার্ক এই ধারণাটা আসতো যে হ্যাঁ, আমি একটা পয়েন্ট যোগ করে এই আলাপটা শেষ করি। এখানে আমাদের আরো কিছু আলাপ আছে। পয়েন্টটা হলো এই যে প্রথম দিকে আমরা যখন সত্যি সত্যি ন্যাশনালি অ্যাপিয়ার করলাম, তখন আমাদের ভাবনাগুলোতে পাবলিক ইউনিভার্সিটি কেবল ছিল, পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক ছিল। পরে একটা গ্যাপ হলো, নানান অন্য নাম, পরে আমরা ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক এ থিতু হলাম, এবং সেখানে আমরা ওই পাবলিক প্রাইভেট বিভাজনটা তুলে দিয়ে আমরা এখন সব ধরনের, সব ইউনিভার্সিটির একটা বলা যায় ন্যাশনাল নেটওয়ার্ক, হ্যাঁ, এবং বিদেশেরও সর্বজনীন একটা চেহারা দাঁড়ালো। আমি নিজেই এখন বিদেশে, তো এইভাবে একটা বাংলাদেশের একাডেমিকদের একটা নেটওয়ার্ক শেষ পর্যন্ত দাঁড়ালো। এবং আরেকটা পয়েন্ট যোগ করতে চাই যে গত 6-7 মাসে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেশ কজন তরুণ শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং বেশ একটা গতিশীলতা পেয়েছে এই আন্দোলনের 6 মাস 1 বছর আগে থেকেই। তো এই পর্যায়ে আমরা নেটওয়ার্কের কনটেক্সট, সংগঠনটা কিভাবে গড়ে উঠলো, এই আলাপটা রাখি। আমরা এই আলাপ করতে থাকবো, আরো শো আসবে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে। তখন এগুলো আমরা আবার আলোকপাত করব। আমরা এবার মামুনের কাছে একটু যাই যে রাজশাহী ইউনিভার্সিটিতে সম্ভবত শুধুমাত্র উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, প্রভিসি এখনো নিয়োগ হয়নি। যাই হোক, সালে নকিব সাহেব ওখানে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। যা হোক, প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি যাচ্ছে, এটা এখনো অনগোয়িং প্রসেস। এখন আমার প্রশ্ন হলো যে পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন এসছে, প্রশাসনে, ছাত্রাবাসগুলো তো এক ধরনের সংস্কৃতিগত পরিবর্তন দেখা যাবে, মানুষ বদল হবে। এখন এই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক কিভাবে কাজ করবে? তোমরা কি কিছু ভেবেছো, ভাবতে পারছো, এবং কোন কোন বিষয় নিয়ে কাজ করবে বলে তোমার মনে করছো? ভাবনা তো ধরেন যে আগে থেকেই ছিল যে নেটওয়ার্ক তার নিজের যে পজিশন, তার যে দাবিগুলো, তার যে বক্তব্যগুলো, সেগুলো আমরা গত 4-5 বছরে বারবার আর্টিকুলেট করেছি। বারবার করে বিভিন্ন সেমিনারে আপনারা উপস্থাপন করেছেন, নানাভাবে কথা বলা হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে। ফলে সেই জায়গা থেকে তো নেটওয়ার্কে সরে আসার কোনো লজিক নাই, যে সরকারি আসুক বা যে প্রশাসনে আসুক। তো আমরা যেমন হচ্ছে যে হয়তো প্রশাসনের হয়তো কেউ কেউ পার্টও হয়ে যেতে পারতাম, যেটা পার্ট হলে আমাদেরকে অবশ্যই তাকে আইসোলেট করে রাখতে হতো। কিন্তু আমরা মনে করি যে আমাদের রাজশাহীতে অন্তত
যে অনেক ইস্যুজ আছে, যে ইস্যুজ গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে কৌশলগত দিক থেকে, যে আমরা যে বাইরে থাকছি, প্রশাসনের কোনো দায় দায়িত্ব মানে শেয়ার করছে না, বরং এটাই আমাদের জন্য একদিক থেকে ভালো দিক, যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে আন্তরিক সম্পর্ক সেইটা টিকে থাকবে। এবং এতে করে যেটা হবে যে হলে হোক বা প্রশাসন ভবনে হোক বা ডিপার্টমেন্টে হোক, বিভিন্ন যে কথাগুলো আমাদের বলা দরকার সেটা আমরা বলতে পারবো। এবং এই বলাটা মনে হয় জাতির জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি। না, অবশ্যই তাদের ভালো কাজগুলোতে আমরা সহযোগিতা করব, তাদের পরামর্শ দিব, তাদের সাথে কথা বলবো, শেয়ার করব। কিন্তু যদি কখনো মনে হয় যে না, এটা আমাদের প্রোটেস্টও করা উচিত, যেরকম একটা দুটো ইস্যু এবং এজেন্ডা এখনই আছে হয়তো, আমি স্পেসিফিক্যালি বলছি না, কারণ তাদেরকে একটু সময় দেওয়া হয়েছে, তো এগুলো যদি না হয় তাহলে আমাদের কথা বলতে হবে। রাইট। সরি, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে 2 জন ছাত্র মানে কি বলবো, মব লিঞ্চিং এর শিকার হয়ে মারা গেছে। আরেকজন সাধারণ এরকম ঘটনা ঘটলে তো, হ্যাঁ, একজন বহিরাগত মানে সাধারণ মানুষ, এরকম ঘটনা ঘটলে তো আসলে কেউই আসলে চুপ থাকার কথা না, এবং নেটওয়ার্ক তো থাকবেই না। আমি নিটন ভাইয়ের কাছে আবার একটু যাচ্ছি, আমরা প্রায় শেষের দিকে। নিটন ভাই, আপনি সম্প্রতি এককভাবে একটা বক্তৃতা করেছেন সামনের দিনের বিশ্ববিদ্যালয়ে কেমন হওয়া উচিত হতে পারে সে বিষয়ে। আপনি এটা নিয়ে বহু আগে থেকেই কথা বলছেন। আমি আর মামুন যোগাযোগ পত্রিকায় আপনার একটা দীর্ঘ লেখা, এটা বক্তৃতার অনুলিপি ছেপেছিলাম। আসলে এখন এই মুহূর্তে এত বছর পরে আবার যদি আপনি বক্তৃতাটা করেছেন, এবং এই মুহূর্তে আপনি বিশ্ববিদ্যালয় নিয়ে কি ভাবছেন, আমাদের যদি একটু সংক্ষেপে বলেন, তাহলে আমরা মামুনকে একটা সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন করে। আচ্ছা ফাহমিদ, এখানে শুধু আমি এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, দুইটা কথা শুধু যোগ করে দিয়ে তোমার এখনকার প্রশ্নে আসবে। একটা হলো যে তোমার কিন্তু একটা ক্রুশিয়াল রোল ছিল এই পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে, এবং খুবই সবচাইতে ইফেক্টিভলি তুমি কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটির এই বাতাসটা ঢাকায় ইফেক্টিভলি গিয়ে পৌঁছানোর ক্ষেত্রে তোমার এবং তুষারের একটা খুব এই ছিল। আর ফেসবুক পেজটা তৈরি করা, হ্যাঁ, এবং সেখানে খুবই ইনফরমালি কিন্তু খুবই ইফেক্টিভলি, হ্যাঁ, 2014 সালে সেই প্রথম বড় মিটিংটায় সবাই প্রথমে আমার রুমে আসেন, তারপরে আমরা একটা ছোট হল রুমে যাই। এবং তোমার মনে আছে পেজটা প্রথম তুমি অ্যাডমিন হিসেবে খুলেছো, আমাকে জিজ্ঞেস করেছো যে আমরা পেজটা চালু করে দেবো কিনা। পেজটা চালু করা ছিল আমাদের পাবলিক ফেস, ওইটা খুব দারুণ ছিল, তুমি সেটা করেছিলে। আর এটা একটা দিক গেল। আরেকটা হলো যে আমরা তো তুমি, আমি, মামুন, আমরা এবং আমি মামুন, আমি ফাহমিদকে বলছিলাম যে আমরা রাজশাহীর 6-7 জন 8-10 জন সবাই মিলেই যদি একসাথে বসতে পারতাম তাহলে মজা হতো, অনেক কিছু আমরা স্মৃতিচারণা করতে পারতাম। তা আমরা সবাই যারা রাজশাহী নেটওয়ার্কে আছি, অন্যান্য বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কও যারা আছে, সবাই কিন্তু আমরা ছাত্র জীবনে এরশাদ বিরোধী সামরিক শাসনের ভিতরে আমরা ছিলাম। আমরা কিন্তু গোটা ছাত্র জীবনটাই আমাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েট থেকে শুরু করে একদম এরশাদের পতন পর্যন্ত আমরা আন্দোলনে থেকেছি, নানান ভাবে আমরা কাজ করেছি। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছি তখন কিন্তু আমাদের সামনে প্রশ্ন এসেছে যে আমরা এখন কিভাবে কাজ করব। সেখানে কিন্তু আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি করাটা আমরা বেছে নিয়েছিলাম, তাই না? যে আমরা শিক্ষকতাটা করতে চাই, পছন্দ করে বেছে নিয়েছিলাম প্রধানত এই কারণে যে এখানে একাডেমিক ফ্রিডম আছে, আমি আমার বিবেকের স্বাধীনতাও পাবো, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা দেশের জন্য বৃহত্তর ব্যাপারে কাজ করতে পারবো। সেখানে চ্যারিটি বিগিনস এট হোম, অ্যাক্টিভিজম অলসো বিগিনস এট হোম। সেই জায়গা থেকে কিন্তু আমরা শুরু থেকে ভেবেছি যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফ্রিডম এইটাকে আমরা যদি সামনে নিয়ে আসতে পারি তাহলেই পাবলিক বিশ্ববিদ্যালয় বাঁচবে। পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বাঁচে তাহলে এখানকার শিক্ষকেরা এবং ছাত্ররা বাংলাদেশকে বাঁচানোর ক্ষেত্রে অনেক রকমের রোল প্লে করতে পারবে। তা সে কারণে কিন্তু আমরা এখানে কিভাবে 73 অ্যাক্ট ধরে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি ধরে, যে একটা অচল অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে 53 বছর ধরে হয়েছে, 73 অ্যাক্ট যা যা ভালো কাজ করতে পারতো, যে ভালো ভূমিকাগুলো পালন করতে পারতো, যে প্রত্যাশাগুলো ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গিয়ে গোটা বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক রাজনীতির প্লে গ্রাউন্ডে পরিণত হয়, এবং নোংরামি এবং সংকীর্ণতা এবং বিশ্ববিদ্যালয়কে সবাই মিলে নষ্ট করা, এইটা ছিল আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকি তখনকার পরিস্থিতি। তো ফলে সেখানে আমরা সবার আগেই তাকিয়েছি যে কি করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফ্রিডমকে আমরা সামনে আনতে পারি, পুনরুদ্ধার করতে পারি। তো সেগুলোর সূত্র ধরেই কিন্তু আমরা এই যে
আমরা মানুষ পত্রিকা করা বা তারপরে এই সবকিছুর মধ্যে আমরা কিন্তু ইউনিভার্সিটি নিয়েও আমাদের মানুষ পত্রিকা নিয়ে কিছু করার ধান্দা ছিল। হ্যাঁ, অন্যান্য ন্যাশনাল ইস্যু ছিল, আরো কয়েকটা সংখ্যা আমাদের প্যারালালি চলছিল প্রস্তুতির কাজ, বা তারপরে আমরা 111 পর্যন্ত এসে ঠেকলাম, এবং একাডেমিক ফ্রিডমটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠলো। তো এবং 111-এ আমরা যখন একদম মিছিল টিছিল করে চ্যালেঞ্জ করছি, তার আগে কিন্তু আমরা 7 সালে মে মাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মানুষ নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে কি সংস্কার চাই সেটা আমরা কথা বলতে পেরেছিলাম। তার আগে ওই বছরেরই ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টে, জার্নালিজম ডিপার্টমেন্টে ছেলেমেয়েরা সান্ধ্য কোর্সের বিরুদ্ধে মুভমেন্ট করছিল, সেখানেও আমরা গিয়ে সশরীরে সংহতি জানিয়েছি, এবং ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু আমাদের একটা ওই সময় প্রথম একটা প্রোটেস্ট, মানে একদম 111-কে চ্যালেঞ্জ করে পাবলিকলি প্রথম প্রোটেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিজম ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা। এই কোইন্সিডেন্স গুলোও কিন্তু আমাদেরকে নানান ভাবে, ওটাও সান্ধ্য কোর্স বিরোধী ছিল, সান্ধ্য কোর্স বিরোধী, এবং নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিজম ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের সঙ্গে টিচারদের এমন ব্যাকগ্রাউন্ডের কাজকর্ম, বোঝাপড়া সেগুলো ছিল যে তারাই কিন্তু প্রথম একটা ম্যাস মুভমেন্টে নামলো, এবং আমাদের ডিপার্টমেন্টে সেটা আচ্ছা। তো এইভাবে আমরা 111 এসে ঠেকলাম, এবং আমরা 111-এর সময় 7 সালের মে মাসে আমরা কেমন পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, কি ধরনের সংস্কার চাই সেটা আমরা তুলেছিলাম। সেখানে দুইটা, মূলত আমি যদি দুইটা না খুব করে বলি, 3টা প্রসঙ্গ ছিল সবচেয়ে বড় প্রসঙ্গ। একটা হলো যে শিক্ষক রাজনীতি, একটা হলো যে ছাত্র রাজনীতি, আরেকটা হলো যে আমরা কোথায় কোথায় রিফর্ম চাই, এবং সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়কে নষ্ট করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বড়, এবং রাষ্ট্র এই কাজগুলো এখানে করে যে সুঁড়গুলো দিয়ে, সেই সুঁড়গুলোর মধ্যে আছে ইউজিসি, আছে ভাইস চ্যান্সেলরের নিয়োগ, এবং আছে ওই যে টিচারদের রাজনীতি। তো ওইখানে আমরা তুলে ধরছিলাম ওই মে মাসের, এবং পরে যোগাযোগে যেটা ছাপা হলো, এবং একই কথাই বলতে গেলে আমি নতুন করে এখনো এই কথাগুলোই মূলত বলছি, যে শিক্ষক রাজনীতিটা রাখা চলবে না। শিক্ষক রাজনীতিটা আমাদের সর্বনাশের গোড়া, বিশ্ববিদ্যালয়ের সর্বনাশের। ছাত্র রাজনীতি এর অংশ, হ্যাঁ, ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো সেটা এর অংশ। তা প্রথমে শিক্ষক রাজনীতি নিয়ে যদি খুব 1-2 কথা বলার চেষ্টা করি, তাহলে দেখবো যে 73 অ্যাক্ট কিন্তু সরাসরি শিক্ষকদেরকে দল করার সুযোগ দেয়নি। সেখানে সমমনারা নির্বাচনে দাঁড়াতে পারবে, মত প্রকাশ যে কেউই করতে পারবে, এবং যে কেউই যে কোনো রাজনৈতিক দল করতে পারবে, কিন্তু নিজেরা শিক্ষকদের দল তৈরি করতে পারবে না। সেটা কিন্তু এখনো 73 অ্যাক্ট অনুসারে শিক্ষকদের যত দল আমাদের এখানে এখনো চালু আছে, এটা বেআইনি, এটা এমনিতেই বাতিল। হ্যাঁ, এটা একদম বেআইনি। আমাদের দল করার কোনো সুযোগ ওখানে নাই। আমাদের নেটওয়ার্কে যদি বলে তোমরাও তো একটা দল না, আমরা দল না, আমরা ওই যে সমমনা নেটওয়ার্ক বলেছে, আমরা সমমনাদের যোগাযোগ, এটা সেই ধরনের একটা যোগাযোগ। আমরা কখনো কোনো কমিটি করিনি, আমরা কখনো কোনো এখানে, তাই না, আমরা আমাদের কোনো রাষ্ট্রীয় দল নাই, ইলেকশন করিনি, আমরা প্যানেল দিইনি, আমরা এই জিনিসগুলোকে পছন্দ করিনি। তাই নির্বাচন, শিক্ষকদের সমস্ত নির্বাচন তুলে না দিলে এখানে এই দল তুলে দেওয়া যাবে না। নির্বাচনকে কেন্দ্র করেই দলগুলো আছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই কারা কারা বিভিন্ন পদে যাবে, এবং হালুয়া রুটি কাকে কিভাবে খাবে এবং অন্যদেরকে দেবে, এগুলো তারা রাখে, এবং এইখান থেকে তারা শিক্ষক রিক্রুট করে। আমরা যে শিক্ষক নিয়োগ দেই, এখানে কিন্তু আসলে দল তাদের ভোটার রিক্রুট করে। সবকিছুর গোড়া হচ্ছে শিক্ষক রাজনীতিটা। ফলে আমরা শিক্ষক পাই না, আমরা ভোটার পাই। হ্যাঁ, আমরা ভাইস চ্যান্সেলরের নিয়োগটাও কিন্তু আমাদের লোক নিয়োগ দিই, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের একজন কোঅর্ডিনেটর আমরা সেইভাবে ভাবি না। আমরা ভাবি যে কোন দলের লোক এখানে আসছে। ফলে এই শিক্ষকদের ভোটাভুটি গুলো, ডিন ইলেকশন, মানে এই শিক্ষক সমিতির নির্বাচন, এগুলো তুলে দিতে হবে। ভাইস চ্যান্সেলরের নির্বাচন, এখানে আমাদেরকে অন্য নানান ধরনের ব্যবস্থা বের করতে হবে, সেগুলো সব বলার সুযোগ এখন নাই, কিন্তু আমাদেরকে রাস্তা বের করতে হবে। আমাদেরকে ওই পুরনো আইনের মধ্যে থেকেই আমরা সমস্যা সমাধান করবো, এটা ভাবা যাবে না। একটা বিরাট বিপ্লব ঘটে গেছে, আমরা বিপ্লব ঘটার আগে থেকেই আমরা কিন্তু এইটুকু ভাবার সাহস দেখাচ্ছিলাম যে আমাদেরকে নতুন রাস্তা বের করতে হবে। এখন বিপ্লবের পরে তো সেটা আরো অনেক বৈধ, এইটা একটা জায়গা। আরেকটা হলো ছাত্র রাজনীতি। এখন ছাত্র রাজনীতি কিন্তু দুইটা জিনিস। একটা হলো ছাত্ররা তাদের নিজেদের দল করে, তারা ভালো অর্থে করে, তারা খারাপ করার জন্য করে না, তারা ভালো কাজ করার জন্য করে, কিন্তু তারা কিন্তু দলগত ভাবেই তাদের নিজের পলিটিক্যাল পার্টির লেজুর হয়ে থাকে, নিজের পলিটিক্যাল পার্টির একদম অংশ হয়ে থাকে। ফলে সেখানে তাদের স্বাধীনভাবে কিছু করার উপায় থাকে না। আমি ছাত্র রাজনীতি করে এসেছি, কেমন
আমি ছাত্র রাজনীতি করার সময় কিন্তু দেখেছি আমার ছাত্র সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন, তারা কিন্তু তাদের নিজের নিজের পলিটিক্যাল পার্টি, যেটা মুরব্বী পার্টি, ওই মুরব্বী পার্টির হুকুমের বাইরে যেতে পারে না। হ্যাঁ, আমরা বারবার করে হুকুমের বাইরে গেছি, মুরব্বী পার্টিকে সবার আগে চ্যালেঞ্জ করেছি ঘরের ভেতরে দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা গেছে কি যে সাধারণ ছেলেমেয়েরা কোনোদিন আমাদের সঙ্গে আসে নাই। তারা বলেছে ওকে তোমাদের এই কথা ভালো, ওই কথা ভালো, এই কথা খারাপ, ওই কথা খারাপ, কিন্তু তারা কিন্তু আমাদের ডাকে, আমাদের সঙ্গে কোনোদিন হাজারে হাজারে ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনোদিন নামেনি। আমাদের ছেলেমেয়েরা, কর্মীরা নেমেছে। হ্যাঁ, সাধারণ ছেলেমেয়েরা হাজারে হাজারে নেমেছে বারবার। সেটা কখন? যখন সর্বদলীয় একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে কিংবা নির্দলীয় একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, তখন কিন্তু হাজারে হাজারে ছেলেমেয়েরা এখানে নেমেছে। 52 থেকে আরম্ভ করে, এটাই আমাদের 52 কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি, যেটা পলিটিক্যাল পার্টির কমিটি আসলে, এবং সেই পলিটিক্যাল পার্টির লোকজন যারা ছাত্রদের মধ্যে ছিল তাদের কাজ, তাদেরকে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা প্রত্যাখ্যান করছে। সর্বদলীয় ছাত্র কি বলে রাষ্ট্রভাষা সর্বদলীয় কমিটি, তারা কিন্তু 21-এর আপনার ওই যে 144 ধারা ভাঙার পক্ষে ছিল না, তারা কিন্তু ভাঙতে চায়নি। সাধারণ ছেলেমেয়েরা ভেঙেছে এবং নির্দলীয় একটা জায়গা থেকে তারা এটা দাঁড় করিয়েছে। চিরকালই তাই। জাহাঙ্গীরনগরে ধর্ষণ বিরোধী আন্দোলনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে আমরা কেবলই কথা বললাম, যত রকমের আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, তারপরে এই সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলন, ভূত দেখা বিরোধী আন্দোলন, মেয়েদের আন্দোলন, ছেলেদের আন্দোলন, সবসময় কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে নেমে এসছে তখন যখন কোনো ছাত্র সংগঠন এর নেতৃত্বে ছিল না। তার মানে আমাদের ইতিহাস বলছে যে ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি আর ছাত্র সমাজের নেমে আসা, ওইটা আরেক ধরনের রাজনৈতিক সচেতন কার্যকলাপ। এই দুইটা এক না, এই দুইটা সবসময় পৃথক থেকেছে। ফলে এখানে আমাদেরকে আইন করে আমি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবো না, এটা কোনো উপায় নেই। কেমন? কিন্তু ছাত্র রাজনীতি আমাদের ছেলেমেয়েরা চান না, ব্যক্তিগতভাবে আমিও চাই না। আমি চাই না যে এখানে রাষ্ট্রের কমিটি থাকে। ছাত্র রাজনীতি মানে ক্ষমতাসীন দলের একটা কমিটি থাকা, ছাত্র রাজনীতি মানে প্রধান বিরোধী দলের একটা কমিটি থাকা, বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি থাকা, যারা রাজনৈতিক দলের স্বার্থ এখানে পূরণ করবে। আমরা সেটা চাই না। শিক্ষকদের বেলায়ও চাই না যে শিক্ষকদের বেলায় এরকম কোনো কমিটি থাক, ছাত্রদের বেলাতেও চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের জন্য, একাডেমিক ফ্রিডমের জন্য, আমাদের পড়াশোনার পরিবেশের জন্য যা যা লাগে সেগুলো করার জন্য ছেলেমেয়েরা তাদের কথা বলবেন, তাদের প্রোগ্রাম করবেন, আমরা করবো, নানান ধরনের নেটওয়ার্ক হবে, নানান ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন হবে, তারা নানান ভাবে কাজ করবে। এই কাজগুলো সবই রাজনৈতিকভাবে সচেতন কাজ হবে। কিন্তু গণ ছাত্র আন্দোলন, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবার হলো, সেইটা কিংবা 52 সাল থেকে কোনোদিনই ছাত্র রাজনীতি সংগঠনগুলো আমাদেরকে এত দূর নিয়ে যেতে পারেনি। 69 গণ অভ্যুত্থানেও না, সেখানেও সাধারণ ছেলেমেয়েরা নেমে এসেছিল। এমন একটা সময় যখন দেখেছে তারা যে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম, তখন আর দলীয় পরিচয় নেই বড় করে ইত্যাদি। তো এগুলো আছে। আর ছাত্র রাজনীতির বেলায় একটা কশন খুব জরুরি করে বলা, যে রাকসু ইলেকশন এখনই না দিয়ে দেওয়া। পুরোনো পদ্ধতিতে ভিসি নিয়োগ দিয়েছি, আমাদের এই মুহূর্তে বিপ্লব করতে পারেনি আমরা আমরা আইন এখানে ওই 73 অ্যাক্ট আমাদেরকে বিবেচনা না রাখলেও হতো, কিন্তু এই গভর্নমেন্ট যে কোনো কারণে হোক সেটা এত দূর এখনো যাচ্ছেন না। অলরাইট, পরে হয়তো যাবেন, দরকার পড়বে, কে জানে। কিন্তু এই প্রশ্নটার উত্তরে চট করে আমরা দিয়ে দিতে পারি যে কেমন বিশ্ববিদ্যালয় চাই বিষয়ে আপনার কথায় মনে পড়লো আর কি, যে আলোচনা হলো তার অগ্রগতি কি, শিক্ষক নেটওয়ার্ক কি সেই আলোচনার ভিত্তিতে প্রাপ্ত রূপরেখা প্রকাশ করবে। মানে একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা থিতু হোক, মানে প্রশাসন অমুক তমুক, বিশ্ববিদ্যালয় ঠিকঠাক মতো চালু হোক, তারপরে আমরা বেসিক জিনিসগুলো, রিফরমেশনের ব্যাপারগুলো আবার আলাপ তুলবো। আমার তাই মনে হয়, নেটওয়ার্ক ওইভাবেই মনে হয় ভাবছে। এখানে শুধু একটা কথা যোগ করে রাখার, ফাহমিদ, আমার দিক থেকে আজকে এই মুহূর্তে একটু এক দুই মিনিটে, সেটা হলো যে রাকসু নির্বাচন আমাদের লাগবে। আমাদের সমস্ত কর্মকাণ্ডই বিভাগ ভিত্তিক এবং হল ভিত্তিক ছাত্র সংসদকে কেন্দ্র করে চলতে হবে, কিন্তু ছাত্র সংসদের কাঠামোটা আমাদেরকে র্যাডিক্যালি, বৈপ্লবিক ভাবে পরিবর্তন করতে হবে। 26,000 20,000 ছেলে মেয়ের একজন ভিপি হবে, একজন জিএস হবে, ওই ভিপি জিএস সামলাবে কে? এটা ভাইস চ্যান্সেলরের পক্ষে, বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই ভিপির ভার বহন করা কঠিন হয়ে যাবে। এবং এটা একটা এমপির মতো, এটা একটা প্রধানমন্ত্রীর মতো। হ্যাঁ, ভাইস চ্যান্সেলর হবেন প্রেসিডেন্ট, হ্যাঁ, আর হচ্ছে একজন ভিপি হবেন প্রধানমন্ত্রী মার্কা জিনিস। হ্যাঁ, এগুলো আমরা সামলাতে পারবো না, এগুলো বিশ্ববিদ্যালয় চাইতে অনেক বড় জিনিস হয়ে যাবে। এত রাজনৈতিক ভার, এত ক্ষমতার ভার, একে তো বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে সমস্ত ক্ষমতা, তার উপরে এখন যদি এরকম 20,000 ছেলেমেয়ের প্রতিনিধি একজন ভিপি হয়, একজন জিএস হয়, এর চাপ আমরা সামলাতে পারবো না। এর চাপ ওনারা নিজেরা, ওই ভিপি জিএস নিজেরাও সামলাতে পারবে না। আমরা চাই বিভাগ কেন্দ্রিক, প্রতিটা ইয়ার কেন্দ্রিক, প্রতিটা হল কেন্দ্রিক, হলের প্রতিটা ব্লক কেন্দ্রিক ডাইরেক্ট ডেমোক্রেসি।
সেটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করা যাবে। এখনই অত ভারী একটা ক্ষমতা আলা রাখছো, আমরা যদি নামাই তাহলে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উচ্ছন্নে চলে যাবে, এটা সামলাতে পারবে না নিজেদেরকে এরা। ঠিক আছে নিটুন ভাই, আপনার উত্তরটা সুন্দর পেলাম, সংক্ষেপে সবটা এসেছে। আর এর ডিটেইল গুলো ওনার বক্তৃতা রেকর্ডেড এবং লিখিত পত্র আছে, আপনারা কনসাল্ট করতে পারবেন। আমি মামুনের কাছে শেষ প্রশ্ন দিয়ে আজকে আলোচনাটা শেষ করি। সেটা হলো যে মামুন, তুমিও বিভিন্ন ঢাকা এবং রাজশাহীতে বিভিন্ন বক্তৃতা করছো, জুলাই গণপরিষদ থেকে শুরু করে পরিবর্তিত পরিস্থিতিতে সামনের দিনে বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে একটা নানান গতিবিধি তোমার দেখা যাচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা বা পার্টিকুলারলি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংশ্লিষ্টতা কেমন হতে পারে, এটা শেষ প্রশ্ন, 2 মিনিটের মধ্যে যদি শেষ করো। এটা আসলে খুবই ভাইটাল প্রশ্ন, যেটা হলো যে আমাদের সবগুলো মানে গণ অভ্যুত্থানের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে তার ফল যাদের ঘরে ওঠার কথা তাদের ঘরে ওঠে নাই। এবং এই ক্ষেত্রে মানে আমাদের মনে হয় যে নেটওয়ার্কের সতর্ক থাকা দরকার। নেটওয়ার্ক, শিক্ষক নেটওয়ার্কের যে ভুল হয় না তাও না, আমাদেরও কিছু উৎসাহ অনুৎসাহ কিংবা ইন্টারপ্রিটেশন কিংবা পিপল কিভাবে ইন্টারপ্রেট করছে, আমরা তার প্রতি কিভাবে রিঅ্যাক্ট করছি, এইসব জায়গাতে আমাদেরও তো মতবিরোধ হয়। তুমি তো বহুবার ঝগড়াঝাটি করছো। বহু ঝগড়াঝাটি করেছি আমি, বহু ঝগড়াঝাটি করেছি। আমরা ঐক্যের ভিত্তিতে একটা জায়গায় মেজরিটি যা মনে সেগুলো বোধহয় খারাপ হয়, ঝগড়া বিবাদ করে আমরা অনেক ভালো ভালো জায়গায় যেতে পেরেছি। যেমন খুবই ইম্পর্টেন্ট যেটা ব্যাপারটা ছিল আপনার ফামিদ ভাই খেয়াল রাখার কথা, যে আমরা মূলত নেটওয়ার্ক শুরু করেছিলাম, নিটন ভাইও জানে যে আমরা শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার প্রশ্ন ধরে। কিন্তু তারও আগে যদি আপনি খেয়াল করেন, আমরা শুরু করেছিলাম আসলে আমাদের ডিসিপ্লিনে কি গোলমাল আছে, মানে মাস কমিউনিকেশন জার্নালিজমে, যে এটা যে তথাকথিত ওই যে সাংবাদিক বানায় এবং জাতা সাংবাদিক, এর বিরুদ্ধে ছিল আমাদের প্রথম পজিশন, যে আমরা একটা একাডেমিক অ্যাক্টিভিজম চালু করতে যাচ্ছিলাম। এবং মামুন সোশ্যাল সায়েন্সেও, আমরা সোশ্যাল সায়েন্স ধরেও একটা জার্নাল, যোগাযোগ পত্রিকা, ওইটা বিস্তৃত হলো সোশ্যাল সায়েন্সে। এবং তারপরে ওইটা আমরা পরে তো আবার নেটওয়ার্কের মধ্যে আমাদের শিক্ষকদের আমেরিকান জার্নালিজম নিয়ে কি মুগ্ধতা সহ ক্লাসে পড়াতেন, এগুলো তো আমরা ক্রিটিক করেছি। তো ফলে আমরা প্রথম শুরু করেছিলাম একাডেমিক জায়গা থেকে, যে আমরা একাডেমিক জায়গায় খোলনলচে বদলে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে আমরা সোশ্যাল সায়েন্স, তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এবং দেখেন যে আমার মনে হয়েছে যে এটা ল্যাটিন আমেরিকার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, যে নিকারাগুয়াতেও এই ঘটনা ঘটেছে, নিকারাগুয়াতে, যে এইটিজে যখন এইভাবে আপনার মিলিটারি জান্তা ভয়ঙ্কর কিলিং ঘটাচ্ছে লেফট সংগঠনগুলোর উপরে, অন্যান্য ইভেন ক্রিশ্চিয়ান ফাদারদের উপরে, তখন ওখানে কিন্তু শিক্ষকদের একটা নেটওয়ার্ক গড়ে উঠেছিল, একটা সম্পূর্ণ নেটওয়ার্ক, এবং তারা সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করে। একবার সেই সরকারের নাম আমার এখন মনে পড়ছে না, কিন্তু একবার একটা ক্যাম্পাসে গুলি করে একসাথে 22 জন শিক্ষককে খুন করে ফেলা হয়। হ্যাঁ, মানে হলো যে এই শিক্ষকরা কেন পলিটিক্যাল হয়ে উঠেছে, এটা ছিল তাদের অপরাধ। তো আমরাও দেখেন যে আমরা কিন্তু বাংলাদেশে শুরু করেছিলাম একাডেমিক অ্যাক্টিভিজমের জায়গায়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের 16, 17, 18 সাল থেকে আমাদের মনে হয়েছে আমাদের সবারই হয়তো উপলব্ধি এরকম, যে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা না বললে পারছি না। আমরা ইলেকশন নিয়ে 4 দিন আগে একটা মাত্র ডিসেন্টিং, মানে 24-এর যে ইলেকশন, সেই ইলেকশনে কোনো ডিসেন্টিং ভয়েস আমাদের কোনো মিডিয়াতে নাই, টেলিভিশনে নাই, পত্রিকা নাই। 4 দিন আগে কিন্তু একটা ডিসেন্টিং ভয়েস গেছে, সেটা নেটওয়ার্কের, এবং খুবই স্ট্রং ডিসেন্ট গেছে যে এরকম ইলেকশন হতে পারে না। তো এই যে ঘটনাগুলো যে ক্রমাগতভাবে পলিটিক্যাল হয়ে ওঠা, এটা একটা আকাঙ্ক্ষার জায়গা হয়তো আমাদের আনকনসিয়াসলি ছিল, যে পলিটিক্যাল হয়ে ওঠা ইন এ ওয়ে, যে পলিটিক্যাল বলে যা বোঝায় আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের সকল শিক্ষকরা, ওইটা না, বরং তার বাইরে পলিটিক্যাল হয়ে ওঠা, যে পলিটিক্যালটা আসলে আমাদের নিজেদের সমাজকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের চিন্তাকে ধারণ করতে পারে। তো এইখান থেকে আমি মনে করি যে আমাদের শিক্ষক নেটওয়ার্কের আরো পলিটিক্যাল হয়ে ওঠা দরকার, কিন্তু নিশ্চয়ই ওই পপুলিস্ট ওয়েতে না, যে পপুলিস্ট ওয়ে আসলে মানে অনেকেই পছন্দ করে, সেই অর্থে না, বরং আরো সিরিয়াস চিন্তাশীল জায়গা থেকে মানে পলিটিক্যাল হয়ে ওঠা আমাদের দরকার আছে। ধন্যবাদ নিটন ভাই। নিটন ভাই লাস্ট কোনো কমেন্ট, 30 সেকেন্ড, 1 মিনিট। সেটা হলো, দেখো ফাহমিদ, আমাদের এখানে 53 বছর ধরে, এমনকি পাকিস্তান আমলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যারা কথা বলতেন পাবলিকলি, তারা হয় আমাদের জাতীয়তাবাদী জোয়ারে
গা ভাসিয়েছেন সেটা দরকার ছিল 60s-এ, কিংবা পরের 53 বছরে বাংলাদেশ হওয়ার পরে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভয়েস গুলো, এরা বিভিন্ন মতাদর্শের পক্ষে ভয়েস দিয়েছে, বিভিন্ন পার্টির পক্ষে ভয়েস দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিচার যারা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কাজ করতে বেশি আগ্রহী, একাডেমিক কাজ করতে এবং করেন, তারা একসাথে হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলাদা একটা ভয়েস রেইজ করছেন। এটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক প্রথম চালু করলো, এবং এটা কিন্তু আমরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের ভয়েসের চেহারা বদলে দিয়েছি, এটার আওয়াজটা বদলে দিয়েছি। হ্যাঁ, এবং আমরা এই বাংলাদেশের শিক্ষকেরা আগের জায়গায় আর ফিরে যেতে পারবেন না, কথা বলতে হবে। মনে হয় সেটুকু আমাদের কন্ট্রিবিউশন পুরো জাতি স্বীকার করবে। আমাদের ব্যক্তিগত ক্ষতিগুলো, ব্যাপার না, হ্যাঁ, ক্ষতিগুলো, বঞ্চনাগুলোর কথা নাই বা বললাম, সেটা ব্যাপার না হওয়া, কাজ করে তৃপ্তি পাওয়া, কাজ করে যাওয়াটাই হলো মূল বিষয়। এবং আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচারও আছে, ইদানিং বেড়েছে, কিন্তু আমরা আমাদের কাজগুলো করে যাব, সব অপপ্রচারের জবাবের দরকার নেই। আমাদের কাজের মধ্য দিয়েই আসলে মানে বোঝা যাবে যে আমরা কি করি এবং কি করতে চাই। হ্যাঁ, এবং আমাদেরকে ইন্ডিভিজুয়াল টিচার হিসেবে আরো বেশি ভয়েস রেইজ করতে পারতে হবে। আমরা যত স্ট্রংলি ইন্ডিভিজুয়াল টিচার হয়ে উঠবো, তত বেশি আমাদের মানে নেটওয়ার্কগত কাজটা হেল্প হবে। ওকে, ধন্যবাদ নিটন ভাই, ধন্যবাদ মামুন সময় করে যুক্ত হওয়ার জন্য। আজকে ছিল এই ভিডিও সিরিজের, তোমাকে থ্যাঙ্কস ফাহমিদ, ধন্যবাদ, প্রথম শো। আশা করি পরের শো গুলোতেও যারা দর্শক শ্রোতা আপনারা যুক্ত ছিলেন, আপনাদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটি নতুন ধরনের শোর প্রথম পর্বে আপনারা বেশ লাইভে অনেকেই যুক্ত ছিলেন। আমরা আসলে কাজ করি একাডেমিক স্বাধীনতার জন্য। বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংস্কারগত আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা জাতীয়ভাবে বাংলাদেশ যদি ঠিকঠাক পথে না এগোই, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো সেই জায়গায় থাকতে পারবে না, পৌঁছতে পারবে না। তো এই প্রত্যাশায় যে আমরা সামনের দিনগুলোতে একটি সুন্দর বাংলাদেশকে দেখতে পাবো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অধ্যয়ন এবং নানান চর্চার একটি উদার গণতান্ত্রিক পরিবেশ আমরা সবসময় ফিরে পাবো, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। পরের শোতে অন্য কোনো আলোচকদের সঙ্গে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন।